নতুন সরকার এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার একমাত্র মেট্রো রেল ছাড়া একটি গণপরিবহন এখনো আমার জন্য উপযোগী না। রাজনীতিবিদরা তাদেরকে অন্য গ্রহের মানুষ মনে করেন। ৭২টি শিক্ষা কার্যক্রমের মধ্যে মাত্র ১২টিতে টিচার আছে আর বাকিগুলোতে টিচার নেই। অধিকার বাস্তবায়নে আসলে আপনারা কিভাবে কাজ করার জন্য আগাচ্ছেন? প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকে আমরা যদি এস্টাবলিশ না করতে পারি, আমরা যদি মনে করি এটা আমাদের দয়ের দান, এটা আমাদের চিন্তা ভাবনায় বড় ধরনের ভুল হয়ে যাবে। প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করার হলে সদগায় জারিয়া। এই যে প্রতিবন্ধী ব্যক্তিরা যে সফল হতে পারে, তারা সমাজে অবদান রাখতে পারে, সেই ব্যবস্থা কি সরকার করছে? আমি স্বাধীনতা পদক পেয়েছি, আমি মনে করছিলাম যে ফাউন্ডেশন বোধহয় আমাকে ফোন করবে, কিন্তু কোনোদিন ফাউন্ডেশন আমাকে একটা ফোনও দিল না। জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে দেখবেন প্রতিবন্ধীদের নিয়ে কিন্তু স্পেশালাইজড কিছু প্রোগ্রামও ইতোমধ্যে করা হয়েছে। সরকার কি বলেছে যে প্রতিবন্ধী মানুষকে আপনার চাকরি দিয়েন না? এই সংসদে একজনও প্রতিবন্ধী ব্যক্তি নাই। বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিরা যারা আছেন নিজেদের অধিকার নিয়ে কথা বলেন, তাদের কাছ থেকেও মতামতটা নেওয়া হবে। তারা বলে যে আমাদের কাছে আসেন কেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে যান। এই রোগটা থেকে সরকারকে বিরত হবে। আজকের এই শোটা আমার কাছে খুবই স্পেশাল একটা শো হিসেবে থাকবে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নেক্সাস টিভিতে। আজকে আমরা একটা বিশেষ টকশো আয়োজনে আপনাদের সাথে আগত হয়েছি। আজকে যে টকশো, সেই টকশোর বিষয় হলো নতুন সরকার এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার। এবং আজকের অনুষ্ঠানে আমাদের সাথে সম্মানিত 4 জন অতিথি যুক্ত হয়েছেন। প্রথমে আসুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডানে রয়েছেন আশরাফুন নাহার মিষ্টি, নির্বাহী পরিচালক উইমেন উইথ ডিসেবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আরও রয়েছেন সায়েদ আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ সাইদুল হক, নির্বাহী পরিচালক ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, বারডো। সাইদুল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। এবং সর্বশেষ খন্দকার জহুরুল আলম, নির্বাহী পরিচালক সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসেবিলিটি, যা সিএসএড নামে পরিচিত। আপনাকেও স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই আলম ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকের বিষয়টি যেটা আমরা বলেছি, নতুন সরকার এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, এই প্রেক্ষাপটে আমাদের নতুন সরকার এসেছে, আমাদের প্রত্যাশার জায়গাগুলো তৈরি হয়েছে। তো কি দেখছেন আসলে নতুন সরকারের সাথে যেই বৈষম্য বিরোধী একটা আন্দোলনের মাধ্যম দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হলো, এবং একটা 2 বছর আগে 2024 সালের পরে, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের বৈষম্য দূরীকরণে আমরা কতটুকু এগিয়েছি এবং আসলে কোথায় চ্যালেঞ্জগুলো এখনও আছে? প্রথমে আমি যেভাবে শুরু করতে চাই সেটা হলো যে নির্বাচনের আগে বিএনপির যে কমিটমেন্ট, নির্বাচনী ম্যানিফেস্টো, সেটা ইন ডিটেলস ছিল। এবং শুধু একটা জায়গায় কিছু থাকা শুধু না, বিভিন্ন প্যারাতে, বিভিন্ন সাবজেক্টে, বিভিন্ন ইস্যুতে প্রতিবন্ধিতা বিষয়টা নিয়ে এসছে। এবং সেখানে কিন্তু একটা ইনক্লুসিভ সোসাইটির কথাই তারা বলেছে, এবং সেটা একটা বৃহত্তর পরিবেশে নিয়ে এসছে। একেবারে একটা জায়গায় বাস্তবে আমাদের যেই অবস্থান, তার চাইতে অনেক বড় করে বিষয়টাকে দেখানো হয়েছে। তো সরকার গঠন হওয়ার পরে ডেফিনেটলি আমাদের মাথায় ছিল, চিন্তায় ছিল, চেতনায় ছিল যে কি হচ্ছে প্রতিবন্ধিতা বিষয়টা। আমরা খুবই আনন্দিত যে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ম্যানিফেস্টো অন্যান্য ক্ষেত্রে যে মন পূরণ করছে, এই ক্ষেত্রেও তাদের একটা বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে তারা। এবং আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি সমন্বয় সভা হলো। আমি বেসিক্যালি জানি না যে এটা কি আইনের সমন্বয় কমিটি নাকি মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব একটা উদ্যোগ। যেটাই হোক, সেটা অনেকটা বড় উদ্যোগ ছিল। এবং সেখানে 3টা মন্ত্রণালয়ের আমরা মন্ত্রী মহোদয়কেও দেখতে পেয়েছি। প্রতিবন্ধী মানুষের সংখ্যা খুব বেশি আমি দেখিনি, কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব সেখানে বড় ধরনের একটা ছিল, যেটা আমরা বহুদিন ধরে চেয়েছি। এবং সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আলোচনা লিড করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এটা একটা বড় ধরনের একটা অর্জন যে নির্বাচন ম্যানিফেস্টোতে যে কথাগুলি উনি বলেছেন সেগুলি উনি বাস্তবায়নের চেষ্টা করছেন। কিন্তু একটা জায়গায় গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওইখানে যারা তাকে সহযোগিতা করতে গিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ে, তাদের কোনো পড়াশোনা করা ছিল না এই বিষয়টাতে। এবং তাদের সাথে, প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে ওয়েল কনসালটেশনও ছিল না যে আসলে প্রতিবন্ধী মানুষ কী চায়। তার কারণটা হলো যে বেরোয় আসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারের যে বিভিন্ন উদ্যোগগুলো, সেগুলো ওই সমাজ কল্যাণ মন্ত্রণালয় কেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি একটা ইনক্লুসিভ সোসাইটি। এবং আমরা দীর্ঘদিনের আমাদের যে চাওয়া, সেটা হলো সরকারের রুলস অফ বিজনেস চেঞ্জ হবে, সকল মন্ত্রণালয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কাজ করবে। এটা নিয়েই তো আমাদের দীর্ঘদিনের সংগ্রাম। কিন্তু বাস্তবে সেই জায়গাটায় আসলে আমরা এখনও যেতে পারছি কি না, এটা আমাদেরকে দেখতে হবে। আমি এই মুহূর্তে কোনো নেগেটিভ
কমেন্টস করছি না, আমি বলছি যে আমরা আশাবাদী, কিন্তু এখনও সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা এটাকে বের করে নেওয়ার যে উদ্যোগটা এই প্রোগ্রামের মাধ্যমে হতে পারত, সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে সেভাবে কেউ বলেছে বলে আমার মনে হয়নি বর্তমানে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিটা আর প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে দুনিয়ার পার্থক্য, এটার সাথে এটার কোনো মিল নেই। এই জায়গাটাতে আসলে সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার করতে হবে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে এই অবস্থানটা পরিষ্কার করতে হবে। তারা কিন্তু এটার ধারক এবং বাহক। এই প্রতিবন্ধী ব্যক্তি যে অধিকার সনদ বলেন বা আইন বলেন, কিন্তু সেই জায়গাটাতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখনও প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে যথেষ্ট কনসালটেশন করছে না, তাদের কথা যথেষ্ট শুনছে না, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শুনছেন। আমার মনে হয় সেই জায়গাটাতে তাদেরকে একটু কাজ করতে হবে। অবশ্যই, আমি আবারও আসবো। অনেক ধন্যবাদ। আপনি বিশেষ করে যে বিষয়গুলো বলেছেন, সরকার নতুনভাবে আমরা জানি যে দায়িত্ব গ্রহণ করেছে, তাদের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে ইস্তেহারকে কেন্দ্র করে। আমাদের সাথে প্রধানমন্ত্রী মাননীয় বিশেষ সহকারীও রয়েছেন, আমরা তার কাছে যাব। কিন্তু আপনি যেই বিষয়টা বলেছেন আলম ভাই, সেটা হলো বিশেষ চাহিদা সম্পন্ন যখন আমরা বলি, তখন কিন্তু একটা প্রতিবন্ধী ব্যক্তির যে চাহিদা, সেইটাকে কিন্তু আমরা আলাদাভাবে দেখার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষেরই বিশেষ চাহিদা থাকে, কিন্তু প্রতিবন্ধী ব্যক্তির চাহিদা কিন্তু আলাদা কোনো চাহিদা না। তারও খাদ্যের প্রয়োজন হয়, তারও চলাচলের প্রয়োজন হয়, তারও শিক্ষার প্রয়োজন হয়। তবে আপনি যেই কনসার্নটি বলেছেন, আমি সেই বিষয়টি নিয়ে একটু বলতে চাই। প্রধানমন্ত্রী বিশেষ সহকারী সায়েদ আবদুল্লাহ তিনি বলেছেন তার দিক থেকে যে প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোগের আমরা দেখতে পাচ্ছি, উদ্যোগ নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনারা যারা আছেন প্রধানমন্ত্রী দপ্তরে কাজ করেন, কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের আরও কনসালটেশন হওয়ার সুযোগ ছিল সেখানে। কারণ আমরা জানি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে অনেক কিন্তু ডাইভার্সিটি রয়েছে। আমাদের আইনে 12 ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের কথা বলা আছে, এবং একই সাথে প্রধানমন্ত্রীর যে ইচ্ছা আছে, সেই ইচ্ছার প্রতিফলন আপনি কিভাবে ঘটাতে চান, দেখাতে চান, এবং একই সাথে এই যে সমন্বয়গুলো করার ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে? তবে প্রথমে ধন্যবাদ জানাই, বিশেষ করে বিএনপি নির্বাচন ইস্তেহারে এই বিষয়টি কিন্তু খুব জোরালোভাবে এসেছে। আমরা খুবই খুশি যে চমৎকারভাবে কিন্তু অধিকার ভিত্তিক সেই জায়গাগুলো এসেছে। তো সেই অধিকার বাস্তবায়নে আসলে আপনারা কীভাবে কাজ করার জন্য আগাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, এবং সবার আগে আমি বলবো যে আমি এই প্রোগ্রামে আসতে পেরে অত্যন্ত গর্বিত এই জন্য যে আমি যে 3 জন আরও সম্মানিত অতিথির সাথে বসে আছি, তাদের যখন প্রোগ্রামের আগেও তাদের কথা শুনছিলাম এবং তারা যখন কথা বলছিলেন, প্রত্যেকটা জায়গা থেকেই যে মানুষের অনেক শেখার কিছু আছে, এই ব্যাপারটাকে আমি খুবই আনন্দের সাথে গ্রহণ করতে চাই। যেমন একটু আগেই প্রতিবন্ধী ব্যক্তির ওই ইংলিশের সাথে বাংলার যে ট্রান্সলেশনের যে ফারাকটা থাকে এবং সামাজিকভাবে যে বিভিন্ন পারসেপশন ক্রিয়েট করে দিতে পারে, এত চমৎকারভাবে বলছিলেন, শোনার পরে মনে হচ্ছিল যে আসলেই তো ব্যাপারটার তো আর একটা লেন্স আছে, যে ব্যাপারটা অনেক শিক্ষিত মানুষ বা অনেক নামি দামি প্ল্যাটফর্মও এইভাবে চিন্তাভাবনা করে না। এর কারণটা কি? ওই যে সত্যিকার অর্থে যারা স্টেক হোল্ডার, তাদের সাথে কনসালটেশনটা না হওয়ার কারণে এই গ্যাপটা হয়ে যায়। সো আমাকে সরাসরি এনে আমাদের ভাই বোনদের সাথে যেভাবে বসিয়ে দিয়েছেন, এতে আমি অত্যন্ত গর্বিত। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ভিশনটাই ফলো করছেন, যে গভর্নমেন্টকে মানুষের কাছে নিয়ে যাও, মানুষের কাছে শোনা যে তাদের আসলে কি চাহিদা, তাদের কি বলার আছে, তাদের কি করার আছে। তাহলে যেটা হয় যে সরকার আর জনগণ দুইটার ভেতরে কিন্তু কোনো গ্যাপ থাকা উচিত না। কারণ সরকার কি? জনগণই তো আসলে সরকার তো জনগণকেই রিপ্রেজেন্ট করেন। এবং বিভিন্ন মানুষের রাইটটাকে যদি আমরা এস্টাবলিশ না করতে পারি, আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকে আমরা যদি এস্টাবলিশ না করতে পারি, আমরা যদি মনে করি এটা আমাদের দয়ার দান, এটা আমাদের চিন্তাভাবনায় বড় ধরনের ভুল হয়ে যাবে। আমরা এটাকে অধিকার হিসেবেই স্বীকৃতি দিতে চাই, এবং আমরা মনে করি না যে কোনো দিক থেকেই তারা কারো দিক থেকে পিছিয়ে আছে। আমাদের দেখেন প্রত্যেকটা জায়গাতেই শর্টকামিংস থাকতে পারে, এক একজনের এক একটা জায়গায় শর্টকামিংস আছে, কিন্তু সবাইকে নিয়েই তো আমরা, এবং এই যে সবাইকে নিয়ে আমরা, এই ইনক্লুসিভ ভাবনাটাই তো জাতীয়তাবাদী রাজনীতির একটা ভিত্তি। এবং সেই ব্যাপারটা আমাদের নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, যখন উনি প্রধানমন্ত্রী হননি, ইলেকশনে যখন ইস্তেহার দিয়েছেন, এই ব্যাপারের পর অত্যন্ত সিরিয়াস গুরুত্ব আরোপ করেছেন, যাতে বাংলাদেশটা, আমরা শুধু সবার আগে বাংলাদেশ যখন বলছি, এই ব্যাপারটা এমনি এমনি না, বরং আমরা জেনুইনলি মিন করেই বলার চেষ্টা করছি। এবং আরেকটা যেটা ব্যাপার, ইস্তেহারের পরেই একটা ব্যাপার খেয়াল করেছেন নিশ্চয়ই, যে একটা নির্বাচিত সরকার আসার পরে অনেকগুলা বছর পরে ইলেক্টেড একটা গভর্নমেন্ট এসেছে। সো
এই জায়গায় অনেক প্রায়োরিটি বেসিসের কাজ আছে, অনেক প্রায়োরিটি বেসিসের কাজ আছে যে কাজ করে শেষ করা যাচ্ছে না। নিশ্চয়ই দেখেছেন যে স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার দপ্তরের বিভিন্ন মানুষ প্রচণ্ড কাজে ব্যস্ত, কিন্তু এর ভেতরেও আমাদের ইশতেহারের কাজ এখন 3 মাসের ভেতর তার পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব না। কিন্তু আমাদের যে সদিচ্ছাটা আছে সেটা নিশ্চয়ই দেখতে পারবেন যে প্রধানমন্ত্রী যখন কয়েকটা মিনিস্ট্রিকে ট্যাগ করে নিয়ে নিজে সভাপতিত্ব করে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের জন্য যে মিটিংটা করছেন এবং মিটিংয়ের ভেতর থেকে উনি অনেক ডিসিশন দিচ্ছেন, এবং সেই ডিসিশনগুলো যদি একটু অ্যাসেস করেন তাহলে দেখবেন যে অ্যাক্সেসিবিলিটি যেটা আছে বিভিন্ন অফিসে, এমনকি সেই মিটিংয়ে আলোচিত হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের দরজা কী ধরনের ডিজাইনের হবে যাতে করে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা যারা আছেন তারা যাতে ওই দিক দিয়ে ঢোকার সময় কোনো প্রতিবন্ধকতা ফেস না করে, এটার একটা গাইডলাইন থাকতে হবে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্রের কথা যদি বলি, হাসপাতালের কথা যদি বলি, তাদের যাতে অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করা যায়। এমনকি নতুন করে স্পোর্টস নিশ্চয়ই শুনেছেন, এটা খুব জনপ্রিয় একটা আইডিয়া হিসেবে ইতোমধ্যে এস্টাবলিশড হয়েছে। সেই জায়গাতেও আমাদের প্রতিবন্ধী ব্যক্তি যারা আছেন তাদের যাতে অ্যাক্সেসটা থাকে, তাছাড়া তাদের সুবিধাগুলো যেগুলো আছে সেগুলো যাতে নিশ্চিত করা হয়, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু ফোকাস করা হচ্ছে। এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পারিবারিকভাবেও জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে দেখবেন কোরাইল থেকে শুরু করে বেশ কিছু জায়গায় প্রতিবন্ধীদের নিয়ে কিন্তু স্পেশালাইজড কিছু প্রোগ্রামও ইতিমধ্যে করা হয়েছে। তার মানে আমরা শুধু এইটা কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আলাদা কেউ ভাবতে চাই না। আমরা মনে করতে চাই সমাজে আর 5টা মানুষের মতো তারাও একই গুণে গুণান্বিত, একই রকম অধিকার বোধে সচেতন থাকা দরকার, এবং তাদের কথাও রাষ্ট্র এক চুলো কম ভাবতে পারে না। এবং এখন যদি বলেন যে তাহলে এই 3 মাসের ভিতরে আমরা সব করে ফেলেছি, আমরা তা বলতে পারি না। তার কারণ হলো আমরা ক্রমাগত কাজ করার ক্ষুধাটা রাখতে চাই। আমরা যদি মনে করি আমরা বেস্টটা করে ফেলেছি, তার মিনিং হলো সামনে আর আমাদের করার কিছু নাই। কিন্তু আমরা ক্রমাগত যারা স্টেক হোল্ডার আছেন তাদের কথা শুনবো, ক্রমাগত নিজেদেরকে ডেভেলপ করব এবং ক্রমাগত আমাদের পজিশনটাকে উন্নত করার জন্য এই ক্ষুধাটাকে ধরে রাখবো, যাতে মনে হয় যে আজকে যা করেছি আগামী দিনে আমার এইটার চেয়েও আরেকটু ভালো কাজ করতে হবে। তাহলেই তো দেখব আমাদের যারা প্রতিবন্ধী ভাই বোনেরা আছেন হয়তো বা আজকে একটা তাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এইটাকেই কনক্লুসিভ রাখতে চাই না, বরং আমরা মনে করি পরের দিন যদি আরও একটু ভালো করা যায়, আরও একটু ভালো করা যায়, সেই ধরনের একটা ক্ষুধা আমরা তৈরি করে রাখবো। এবং মাননীয় প্রাইম মিনিস্টারের এটাই ডিরেকশন। অবশ্যই না, আপনি যেটা বলেছেন সেখানে শুধু একটা জিনিসই বলবো, সবসময় স্টার্টিংটা যদি ভালো হয় তাহলে কিন্তু পরের কাজগুলো সহজ হয়ে যায়। সবার কাছে কিন্তু এই বার্তাটা অলরেডি চলে গেছে যে না, মাননীয় কিন্তু প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুব সেখানে হয়তো বা আলোচনা আসবে, সেখানে আরো ভালো। এখন আমরা মনে করতে চাই যে এখন স্টার্টিং ফেজে আছে সরকার, এবং একই সাথে যে উদ্যোগগুলো নিচ্ছে সেই উদ্যোগগুলো কিভাবে আরো কনসালটেটিভ ওয়েতে কি কি চ্যালেঞ্জগুলো আছে, যেটা আমি আগে বলেছি অনেক প্রতিবন্ধী ব্যক্তিদের, সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করে কিভাবে কোন পদক্ষেপ নেওয়া যায় সেখানে কাজ করবে। তারাই তো আসলে মূল স্টেক হোল্ডার, সো তাদের মতামত নিতে হবে। যেমন এই প্রোগ্রামের যখন আমাকে বলা হলো, আমি কিন্তু আমাদের পরে যে ডিরেকশনটা আছে তখনই কিন্তু আমি দেখেন নিজে চলে এসেছি এই প্রোগ্রামে। অনেক ধন্যবাদ। তার কারণটা হলো তাদের মুখ থেকে যদি তাদের কথাটা শুনি তাহলে তাদের একটা পরামর্শ আমার খুব ভালো লাগতে পারে, সেটা আমি গভর্নমেন্টের জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এটাই তো আমাদের ব্রেকে যেতে হবে, ব্রেকের পরে আমরা আলোচনায় ফিরবো। আমাদের সাথে মিষ্টি আপা এবং সাইদুল ভাই, আপনাদের দুইজনের কথা আমরা শুনবো। মিষ্টি আপা যেই কথা বলছিল যে নির্বাচনী ইস্তেহারে এসেছে, সরকারের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি, ইচ্ছা আছে তাদের কাজ করার জায়গা থেকে, কিন্তু প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী নারীদের জায়গা থেকে আপনাদের মূল্যায়নকে ইস্তেহার এবং নতুন সরকারের যতটুকু কর্মকাণ্ড দেখছেন এই পর্যন্ত? আচ্ছা, ধন্যবাদ। প্রথমত আমি খুব অপটিমিস্টিক মানুষ, মানে সবসময় আশা জায়গা নিয়ে একটা বিষয় আমার ভিতরে থাকে। তো আমি প্রথমতই বর্তমান সরকারকে একটু ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। সেটা হলো যে আমাদের দীর্ঘদিনের যে লড়াই, যে প্রবেশগম্যতা বিষয়টা নিয়ে, সেটি নিয়ে সরকারের একটি সার্কুলার 2 দিন আগে আমরা দেখেছি, যেটি খুবই পজিটিভ বিষয়। কিন্তু আমার কাছে যেটি মনে হয় সেটি হলো যে এই পজিটিভিটির ভিতরেই প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণটা খুব জরুরি। যেমন আমরা একটা ডিক্লারেশন দিলাম বা নির্দেশনা দিলাম যে আমার প্রত্যেকটা জায়গা প্রতিবন্ধী বান্ধব হতে হবে, বিশেষ করে হসপিটাল, রেস্তোরাঁ, বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এগুলোতে আমাদের ইউনিভার্সাল ডিজাইন বলে একটা ডিজাইন আছে। এই ডিজাইনটাকে নিয়ে আমরা যারা দীর্ঘদিন ধরে কাজ করছি তাদের সাথেও একটু কনসালটেশন দরকার আছে বলে আমি মনে করি। নির্দেশনাটা সরকার দিয়েছেন, এটা খুবই পজিটিভ জিনিস। এই নির্দেশনাটা বাস্তবায়নের জন্য সরকারের যে সমস্ত মন্ত্রণালয় কাজ করবেন তাদের সাথে অবশ্যই আমরা দীর্ঘদিন যারা এটা নিয়ে কাজ করছি তাদের সাথে একটা আলাপচারিতা অবশ্যই প্রয়োজন আছে। 1 2 নম্বর হলো যে প্রতিবন্ধী নারী এবং মেয়ে শিশুরা সবসময় এই যে প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভিতরেও কিন্তু তারা ভালনারেবল পজিশনে আছে।
আমরা যখন সমাজের চারিদিকটা দেখি তখন একজন প্রতিবন্ধী ছেলে অথবা পুরুষ তারা যেভাবে তাদের বাড়ি থেকে বাসা থেকে বের হয়ে কমিউনিটিতে যেতে পারে, প্রতিবন্ধী নারী বা মেয়ে শিশুর বিষয়ে সেটা মানে সহজ না। আলম ভাইয়ের কথা বলি, আলম ভাইয়ের হয়তো বা শিক্ষা জীবনে ততটা বেগ পেতে হয়নি যতটা আমাকে বেগ পেতে হয়েছে। আলম ভাই হয়তো বা হোস্টেলে থেকে পড়াশোনা করতে পেরেছেন, কিন্তু আমাকে আমার বাবাকে একটা বাসা ভাড়া করে রেখে পড়াশোনা করতে হয়েছে। এই যে আমাদের পিছনে যে ইনভেস্ট, এবং এই ইনভেস্টের জন্য আমাদের পরিবারগুলো এখনও প্রস্তুত না। এবং প্রতিবন্ধী নারী ও মেয়ে শিশু তারা যে সমাজে কন্ট্রিবিউট করতে পারে সেই বিষয়েও কিন্তু পরিবার, সমাজ এবং রাষ্ট্রের যারা কাজ করছেন তারা কিন্তু খুব বেশি মানে এটা নিয়ে ভাবছেন এরকম না। আমার মনে হয় যে আমরা যখন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইনটি করেছিলাম সেই ড্রাফটের সময় কিন্তু আমরা দেখেছি সেখানে প্রতিবন্ধী নারী এবং মেয়ে শিশুর কথা নাই। সেখানে উত্তরাধিকার সম্পদের কথা বলা হচ্ছে, সেখানে নির্যাতনের কথা, বিচার প্রাপ্তির কথা, কিন্তু সমাজে কে বেশি ভালনারেবল শিকার হচ্ছে? প্রতিবন্ধী নারী এবং মেয়ে শিশু। তাহলে বর্তমান সরকার যেটি করছেন, যে কমিটিটি হলো, সেখানে কিন্তু আমি প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণ দেখিনি। হ্যাঁ, এবং প্রতিবন্ধী নারীরাও যে এই কোঅর্ডিনেশন কমিটির একটি পার্ট হতে পারে সেটাও আমাদের বর্তমান সরকারকে ভাবতে হবে। বর্তমান সরকার যেহেতু খুবই পজিটিভ, আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল সেই নির্বাচনী ইশতেহার নিয়ে সরকার কাজ করছেন। এই ইশতেহারটাকে আমরা যদি টুইন ট্র্যাক অ্যাপ্রোচে দেখি এবং সেই জায়গাটায় যদি আমরা প্রতিবন্ধী নারীদেরকে বাদ না দিয়ে তাদেরকে সম্পৃক্ত করে যদি এই টুইন ট্র্যাক অ্যাপ্রোচের মধ্যে পদক্ষেপগুলো সরকার নিতে পারে তাহলে আমার কাছে মনে হয় ভালো হবে। একটি বিষয় বলাটা খুবই জরুরি, সেটা হলো যে আমাদের যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন যেটি আছে সেই আইনের একটি কর্মপরিকল্পনা কিন্তু আছে আলম ভাই, এবং সেই কর্মপরিকল্পনাটা কিন্তু হিউম্যান রাইটস কমিশন থেকে হয়েছে। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন যারা আছি তারা মিলে করেছি, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আন্ডারে বসে আমরা করেছি। আমার মনে আছে আমি বসে বসে ড্রাফট করেছি। তো আইনটি কিন্তু, এই কর্মপরিকল্পনাটা কিন্তু পাস হয়েছে। এই কর্মপরিকল্পনার প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু লেখা আছে আমার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আমার জন্য আইসিটি, আমার জন্য ডিজিটাল সার্ভিস, আমার জন্য সেবা সমূহ কেমন হবে, এবং সেটা ন্যাশনাল লেভেল থেকে একবারে ইউনিয়ন লেভেল পর্যন্ত। শুধু সেবা নেওয়া না, সেবা দান করার জন্যও যেন তারা সেখানে থাকতে পারে, সেই জায়গাটা আমি আসলে দেখতে চাই। আমি যেমন, আমরা শুধু আমি না, আমরা এখানে যারা আছে আমরা প্রত্যেকেই মনে করি যে প্রতিবন্ধী মানুষদের যে ব্যারিয়ারগুলো আছে এটা শুধুমাত্র সামাজিক ব্যারিয়ার, শুধুমাত্র রাষ্ট্রীয় ব্যারিয়ার। আমি খুব মানে দুঃখের সাথে বলছি, আপনি আছেন এখানে, আমাদের আসলে গণপরিবহনের দিকে যদি তাকাই, একমাত্র মেট্রো রেল ছাড়া একটি গণপরিবহনও এখনও আমার জন্য উপযোগী না। তাহলে আপনি একটু কল্পনা করুন তো, আমি এই ঢাকা থেকে, এই যে কুরবানি ঈদের সময় সামনে আমাদের ঈদ আসছে, ঢাকা শহর ফাঁকা হয়ে যাবে, আমি কোথায় যাব? আমার বাড়ি এখান থেকে 350 কিলোমিটার দূরে, কোনো একটা বাস, বিআরটিসি বাস, সরকারি বা বেসরকারি, কোনো বাসে অ্যাক্সেসেবল না। তাহলে আমাকে কী করতে হবে? আমাকে একটা প্রাইভেট ভেহিকেল ব্যবহার করতে হবে, যেখানে মানুষ হয়তো টিকিটের দাম বাড়বে, 2000-2500 টাকা দিয়ে একটা এসি বাসের টিকিট কাটবে, সেখানে আমাকে 30,000 টাকা খরচ করে একটা গাড়ি ভাড়া করে আমাকে যেতে হবে এবং আসতে হবে। কথাগুলো শুনে কিন্তু আমিও ঋদ্ধ হচ্ছি, এবং এইটা যাতে আমাদের রাষ্ট্রের পলিসিতে ইনক্লুড করা যায় সেজন্য আমার যে জায়গায় বার্তা পৌঁছে দেওয়ার সেই জায়গাতে বার্তাটা আমি পৌঁছে দেওয়ার অবশ্যই চেষ্টা করবো, কারণ খুব চমৎকার করে আপনি বলেছেন। আসলে প্রতিবন্ধী ব্যক্তিরা যে শুধু সার্ভিস নিবে তা না, সার্ভিস দিব, তার জ্বলন্ত উদাহরণ আছে আমাদের সাইদুল ভাই। সাইদুল ভাই এবছর স্বাধীনতা পুরস্কার পদক পেয়েছেন আমাদের সরকারের কাছ থেকে, আপনাকে অভিনন্দন জানাতে চাই এই সুযোগে সাইদুল ভাই। তো যে আলোচনা করছিল যে এই যে প্রতিবন্ধী ব্যক্তিরা যে সফল হতে পারে, তারা সমাজে অবদান রাখতে পারে, সেই ব্যবস্থা কি সরকার করছে? এবং আরেকটা বিষয় যেটা আলম ভাই বলেছেন যে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় শুধুমাত্র তারাই দায়িত্বপ্রাপ্ত হন রুলস অফ বিজনেসের কারণে, কিন্তু অন্যান্য মন্ত্রণালয়গুলো সেখানে আসতে পারে না। যে অ্যাকশন প্ল্যানের কথা মিস্টার আপা বলেছেন, সেখানেও কিন্তু অন্যান্য মন্ত্রণালয়গুলোকে এগিয়ে আসতে হবে। 35টি মন্ত্রণালয় এবং বিভাগ অ্যাকশন প্ল্যানে কিন্তু সুনির্দিষ্ট করে বলা আছে। কিন্তু সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো আমাদের আইনের আলোকে নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই আজকের এই নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ জানাই এরকম একটি আলোচনা আয়োজন করার জন্য, এবং সেই সাথে সাথে আমার সঙ্গে যারা সহযোগী আলোচক আছেন তাদের সবাইকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই যে আমরা একসাথে এই আলোচনা করার সুযোগ পেয়েছি। দ্বিতীয়ত যে এটা উল্লেখ করলেন, সরকারকে আমাকে ধন্যবাদ জানাতেই হয়। সরকার প্রথমবারের মতো কোনো একজন প্রতিবন্ধী মানুষকে স্বাধীনতা পদকে ভূষিত করেছে। আমি মনে করি এটা প্রতিবন্ধী মানুষের জন্য, প্রতিবন্ধী কমিউনিটির জন্য একটা বড় পাওনা বলে আমি এটা মনে করি। এটা প্রতিবন্ধী মানুষের একটা জয় হয়েছে বলে আমি মনে করি।
যে সরকার এখন প্রতিবন্ধী মানুষকেও চিন্তা করছে অন্তত বিভিন্ন কর্মকাণ্ডে। সেই জন্য বিশেষ করে প্রধানমন্ত্রীর সাথে আমার দুবার কথা হয়েছে, যেদিন পদক নিয়েছে সেদিনও তার সাথে প্রায় 1.5 মিনিট আমার কথা হয়েছে। তারপর আরও একদিন অর্থাৎ এই মাসের 12 তারিখে তার সাথে আবার কথা হয়েছে, বেশ আলোচনা হয়েছে। ওনার কিন্তু খুব আগ্রহ দেখেছি প্রতিবন্ধী মানুষের জন্য, যে ওনার দরদ আছে, এটা আমার কাছে মনে হয়েছে আর কি। এবং উনি বলেছে যে আমি চেষ্টা করব কিছু একটা করে যেতে প্রতিবন্ধী মানুষের জন্য। এবারে আসি আপনি যে প্রশ্নটা করলেন আর কি, সত্যি কথা বলতে সরকার আইন করেছে, কিন্তু এখন আমাদের দরকার এই আইনটা বাস্তবায়ন করা। আমি যেহেতু এখানে একজন সরকারের প্রধানমন্ত্রীর সহকারী উপস্থিত আছেন, বিশেষ সহকারী উপস্থিত, আমি ওনার যে অবগতির জন্য বলি যে আমাদের যে আইনটি আছে সেই আইনটির মধ্যে যে কয়টা কমিটি রয়েছে সেই কমিটিগুলো যদি মিটিংগুলো হতো, তাহলে কিন্তু এই যে আজকে আপনি যে কথাটা বলছেন এই কথাগুলো আপনারা সবাই জানতে পারতাম। আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটা জরিপ করছে, আপনি মনে হয় জানেন, সেখানে প্রায় 40 লক্ষ মানুষকে কিন্তু জরিপ করা হয়েছে অলরেডি, যে আমরা শনাক্ত করেছি যে 40 লক্ষ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতা নিয়ে জীবনযাপন করছে। এছাড়াও আপনি জানেন যে জাতিসংঘ আমাদেরকে বলে থাকে যে আমাদের টোটাল পপুলেশনে 8 থেকে 10 ভাগ মানুষ কোনো না কোনোভাবে আমরা প্রতিবন্ধিতা নিয়ে জীবনযাপন করছি। তাহলে আমি যদি 8 থেকে 10 ভাগ বলি, তাহলে কিন্তু আমাদের প্রায় 2 কোটি কাছাকাছি কিন্তু মানুষ প্রতিবন্ধী হয়ে যায়। আমরা যদি 2 কোটি মানুষের কথা বাদও দেই, যদি আমরা সরকার যেটা শনাক্ত করছে সেটাও যদি ধরি, তাহলে 40 লক্ষ মানুষ। এই 40 লক্ষ মানুষের মধ্যে বেশ তার একটি বড় সংখ্যা হবে, অন্তত 25% হবে শিশু। সেই শিশুদের জন্য আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে শিক্ষা ব্যবস্থা রয়েছে, আপনি জানেন। সেটার মধ্যে কি হয়েছে, যেমন ধরেন 72টি সমন্বিত শিক্ষা কার্যক্রম রয়েছে। সেই 72টি শিক্ষা কার্যক্রমের মধ্যে মাত্র 12টিতে টিচার আছে, আর বাকিগুলোতে টিচার নেই। দেখেন তাহলে এই শিশুরা কিভাবে লেখাপড়া করবে? কোনো স্কুলে শিক্ষক নেই, কোনো স্কুলে হাউস প্যারেন্ট নেই, কোথাও বাচ্চা নেই, অথচ সরকার কিন্তু কোটি কোটি টাকা ইনভেস্ট করে রেখেছে শিশুদের জন্য, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা দেওয়ার জন্য। প্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা করে 14টি বিশেষ শিক্ষা কার্যক্রম রয়েছে। সেই কার্যক্রমগুলোও কিন্তু যথাযথভাবে সরকার ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে পারছে না। কেন? কোথাও হয়তো আর টিচার নেই বিশেষ শিক্ষায়, কোথাও হয়তো বা প্রশিক্ষক নেই, কোথাও হয়তো আর বিল্ডিং নেই, কোথাও হয়তো বা বিল্ডিং ঝুঁকিপূর্ণ, কোথাও বাউন্ডারি নেই। আমরা যদি এটা বুঝতে পারি তাহলে আমাদের কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হবে। আমাদের প্রশ্ন হচ্ছে, যদি আমাদের এই শিক্ষা ব্যবস্থা সমাজ কল্যাণ মন্ত্রণালয় যদি না পারে, আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা, বিশেষ করে প্রতিবন্ধী মানুষের শিক্ষা ব্যবস্থাটাকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় দেওয়া হোক। কারণ শিক্ষা মন্ত্রণালয় আলাদা, তাদের সেট আপ আছে, তাদের বড় বাজেট আছে, তাদের স্কুল আছে, কলেজ আছে, কত কিছু আছে। আমরা তো আলাদা হতে চাই না, আমরা একীভূত শিক্ষায় অংশগ্রহণ করতে চাই। আমরা চাই প্রতিবন্ধী মানুষেরা পিছিয়ে থাকবে না, তারা যাতে সামনে এগিয়ে যেতে পারে। সেই জন্য আমরা চাই শিক্ষা ব্যবস্থাটা যাতে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু প্রতিবন্ধী মানুষের শিক্ষা ব্যবস্থা উন্নত হবে। শুধু তাই না, আপনি জানেন যে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা কিন্তু অঙ্ক পারছে না, আমাদের প্রতিবন্ধী শিশুরা কিন্তু বিজ্ঞান পড়তে পারছে না। অথচ আপনারা জানেন যে উন্নত দেশে, জাপান বলেন, লন্ডন বলেন, যে কোনো জায়গায় তারা কিন্তু ডক্টর হতে পারছে, ইঞ্জিনিয়ার হতে পারছে। কেন? তারা বিজ্ঞানের সাথে পরিচিত, তারা বিজ্ঞান পড়ছে। আমরা কিন্তু বিজ্ঞান চর্চা করতে পারছি না। দীর্ঘদিন যাবৎ কিন্তু বলে আসতেছি যে আমাদের এই অভাব রয়েছে, আমাদের অ্যাপারেটাস নাই। প্রতিবন্ধী মানুষের জন্য যে অ্যাপারেটাসগুলো দরকার, অঙ্কের বোর্ড দরকার, রাইটিং ফ্রেম দরকার, ব্রেল টাইপরাইটার দরকার, ব্রেল প্রিন্টার নাই। আজকে কয়েকটা ব্রেল প্রিন্টার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা একটা দৃষ্টি প্রতিবন্ধী মানুষের লেখার যে অধিকার, তার যে একটা রাইটিং ফ্রেম দেওয়া, আমরা কিন্তু এটা দিতে পারছি না। এটা আমরা এখন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত হই নাই। এটা গেল দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের কথা, শিক্ষার কথা। এবার আসেন যারা যে বেশ কিছু প্রতিবন্ধী মানুষ রয়েছে, যারা মাস্টার ডিগ্রি পাস করেছে, অনার্স পাস করেছে, এমনকি তারা বিএড পাস করেছে, বিএসএড পাস করেছে, তারা চাকরি পাচ্ছে না। কেন? চাকরি কোটা নাই। আমরা যখনই চাকরিতে ঢুকতে চাই বলছে আপনাদের জন্য তো কোটা নেই, আপনাদের কোটাটা আপনারা ঠিক করেন। সরকার কিন্তু বলে দিয়েছে যে প্রতিবন্ধী মানুষের জন্য কোটা আছে, আপনার কোটা বাস্তব। আচ্ছা, সরকার কি বলেছে যে প্রতিবন্ধী মানুষকে আপনারা চাকরি দিয়েন না? কিন্তু ওই যে কোটা নাই বলে আমাদেরকে বাদ দেওয়া হয়। আপনি জানেন এ সংক্রান্ত বেশ কয়েকটি জটিল কেস করে রেখেছে প্রতিবন্ধী মানুষরা, তারা কেন চাকরি পাচ্ছে না, তারা কেন এখানে ঢুকতে পারবে না। এবার আরেকটা কথা বলে আমি শেষ করি, সেটা হলো আমাদের জন্য একটা ফাউন্ডেশন করা হয়েছে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। আমি বলবো এই ফাউন্ডেশনটা প্রতিবন্ধী বান্ধব যদি করা হয়,
এই ফাউন্ডেশনটা কিন্তু প্রতিবন্ধী মানুষকে অনেক সার্ভিস দিতে পারবে। শিক্ষার ক্ষেত্রে বলেন, প্রতিবন্ধী মানুষের আলোচনা বলেন, এই যে আজকে আমরা যেখানে আলোচনা করছি এই আলোচনাগুলোর কোনো প্রয়োজন নাই তো। আমরা প্রতিভা ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনে আমরা আমাদের মতামতটা দেব, এই ফাউন্ডেশন আমাদের জন্য কাজ করবে। এই ফাউন্ডেশনে এমডি কেন একজন অপরিচিত মানুষ আসছে যিনি প্রতিবন্ধী মানুষ সম্বন্ধে কিছু জানেন না, বোঝেন না। আলম ভাই তো দীর্ঘদিন কাজ করছে, উনি ওইখানকার এমডি হবে, আমাদের আপা ওইখানকার এমডি হবে, আমাদের চেয়ারম্যান সরকার যদি মনে করে প্রতিবন্ধী মানুষেরা হবে তারাই ফাউন্ডেশনকে চালাবে। কিন্তু আমরা দীর্ঘদিন দেখছি আমরা প্রতিবন্ধী ফাউন্ডেশনকে দাবি করে তৈরি করলাম, কিন্তু আমাদের সেখানে কোনো পার্টিসিপেশন নাই, আমাদের সেখানে কোনো ইনভাইটেশন নাই। আলম ভাই যে কবে ফাউন্ডেশনে গিয়েছে আমি নিজেই মনে বলতে পারছি আলম ভাই কবে গিয়েছে। আমি স্বাধীনতা পদক পেয়েছি, আমি মনে করছিলাম যে ফাউন্ডেশন বোধহয় আমাকে ফোন করবে, কিন্তু কোনোদিন ফাউন্ডেশন আমাকে একটা ফোনও দিল না। অনেক ধন্যবাদ সাইদুল ভাই, বিশেষ করে আপনি অনেকগুলো বিষয় শিক্ষা, কর্মসংস্থান এবং আপনার অধিকারের বিষয়গুলো তুলে এনেছেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, কিন্তু বিরতির পরে আমরা আলম ভাইয়ের কাছে ফিরবো, তারপরে মাননীয় বিশেষ সহকারী আপনার কাছে আসবো। একটা বিষয় যেই কথা বলেছেন সাইদুল ভাই, আমরা জানি যে নতুন সংসদ হয়েছে, একটা প্রাণবন্ত সংসদ, কিন্তু এই সংসদে একজনও প্রতিবন্ধী ব্যক্তি নাই এবং প্রতিবন্ধী নারীদের অংশগ্রহণ কিন্তু আমাদের যে জাতীয় নারী নীতিমালা আছে সেখানেও কিন্তু একটা বলা ছিল। বা একই সাথে মেন স্ট্রিমে প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু অনেক দেশে কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু সংসদে, অনেক দেশে তো কোটাই আছে একদম সুনির্দিষ্টভাবে 4টা 5টা করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য থাকে, সেই জিনিসগুলো নাই। তো নতুন সরকারের আমাদের যে নতুন পার্লামেন্ট আছে সেখানে ককাসের একটা আছে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন এবং একই সাথে রাজনৈতিক অধিকার। তারা তো শুধু সার্ভিস নিবে না, তারা দেশের কন্ট্রিবিউট করবে। সেই ধরনের আবহাওয়া তো আসলে দেখি না। আমরা একটা পরিবর্তনের কথা বলেছি, এখানে একটা হতাশার জায়গা থেকে আমরা দেখেছি একজন প্রতিবন্ধী ব্যক্তিরও আসলে সুযোগ এখানে হয়নি। আমরা জানি আমাদের দেশের রাজনীতিতে অনেকটা মাসেল পাওয়ার বলেন বা সেই ধরনের ব্যাপার থাকে, কিন্তু তারপর তো সুযোগ আছে, নতুন পার্লামেন্ট হয়েছে। কোন জায়গাগুলোতে বিশেষ করে ককাসের জায়গা থেকে এবং অন্যান্য কোন জায়গাগুলোতে এখানে আমরা এই বিষয়টা তুলে আনতে পারি বা আনা উচিত বলে মনে করেন? আমাদের শুরুতে আপনি আমার সংগঠনের নাম বলেছেন সিএসআইডি। আমি যখন রেজিস্ট্রেশন করেছি আমি লিখে দিয়ে আসছি আমি কোনোদিন রাজনীতি করব না। সুতরাং আমার রাজনীতি করার কোনো সুযোগ কখনো হয়নি। আমি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করি, ইদানিং বেশি জাতীয় পর্যায়ে কাজ করি, কিন্তু সেইখানে রাজনীতিবিদদের সাথে আমাদের যোগাযোগ খুব একটা হয়ে ওঠে না। রাজনীতিবিদরা তাদেরকে অন্য গ্রহের মানুষ মনে করেন এবং সেখানে প্রতিবন্ধী মানুষের বিষয়টাকে তারা দান দক্ষিণা হিসেবেই দেখেন একদম। এইটাকে আসলে তাদের যে একজন অংশীদারিত্ব হবে প্রতিবন্ধী মানুষটা, সেই ধরনের কোনো উদ্যোগ কোনো পার্টির নাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যেন তারেক রহমান সাহেব সেটা করবেন। উনি সেটা দেখেছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং আমি বিশ্বাস করি যে এটা হবে, একটা প্রচেষ্টা আসবে। এখন শুধু বিএনপি করলেই তো হবে না, এটা জামাতকেও করতে হবে, তাই না? বা বিরোধী দল অন্য যে পার্টিগুলো বাংলাদেশে 60-65টা পার্টি আছে তাদের প্রত্যেকে ভাবতে হবে। এই জায়গাটাতে সরকারের উদ্যোগটা থাকতে হবে সবার আগে, তাদেরকে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। এই যে বিশাল মন্ত্রিসভা হলো, উপদেষ্টা পরিষদ হলো, অন্য কিছু হলো, বিশেষ সহকারী স্যাররা আসলেন সবাই মিলে, প্রতিবন্ধী মানুষকে দেখেছেন কোথায়ও? তো আপনি না দেখলে তাদের অ্যাবিলিটি সম্পর্কে কোথায় জানবেন? সে প্রতিবন্ধী মানুষের সক্ষমতা প্রমাণ করার জায়গা কোথায় যদি তার ভিজিবিলিটি থাকে? এই ভিজিবিলিটি নিয়ে আসলে কিন্তু রাজনীতিতে প্রতিবন্ধী মানুষের অংশগ্রহণের সুযোগ হবে। রিসেন্টলি বেশ কিছু সংসদ সদস্যদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে এবং কথা আরও বলবো। ভেরি আনফর্চুনেট, প্রতিবন্ধিতা সম্পর্কে ধারণা তাদের একেবারে অস্বচ্ছ। তারা বলে যে আমাদের কাছে আসেন কেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে যান। এই রোগটা থেকে সরকারকে বেরোতে হবে। আমরা যখন এই রুলস অফ বিজনেস চেঞ্জের কথা বলি, এটা মূলত সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং ক্যাবিনেটের দায়িত্ব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব। সেখানে বলা হয় যে এটা কোনো দরকার নাই, তো এটা একটা সদগায় জারিয়া। একজন সচিব আমাকে একবার বলেছেন যে এটা তো একটা সদগায় জারিয়ার ব্যাপার। আপনাদের সাথে জরিয়া নাকি জারিয়া শব্দটা আমি একুরেট বলতে পারবো না, যে প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করা হলে সদগায় জারিয়া, অর্থাৎ আপনারা এখানেই থাকেন, আপনাদেরকে দয়া দাক্ষিণ্য দিব, টাকা পয়সা দিব, আপনারা ওই যে 900 টাকা প্রতি মাসে ভাতা পাবেন, এটা দিয়ে আপনাদের জীবন চলতে হবে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ওইটা থেকে বের হওয়ার জন্য যখন আমরা দেখলাম যে রুলস অফ বিজনেস কোনোদিনও বদলাবে না, তখন কিন্তু আমরা ওই অ্যাকশন প্ল্যানের জন্য সরকারকে ইনসিস্ট করেছিলাম। সরকার বুঝে না বুঝে তারা ক্যাবিনেটে অনুমোদন দিল 2019-এ যে 25টি মন্ত্রণালয় প্রতিবন্ধী মানুষের জন্য এই কাজগুলো করবে। ওই অ্যাকশন প্ল্যানে প্রতিবন্ধী মানুষ কি করবে, প্রতিটা মন্ত্রণালয়ে প্রতিবন্ধী মানুষের জন্য সেটা বলা আছে, 8-10টা কাজ বলা আছে। সেখানে কিছু কিছু মন্ত্রণালয় যে শুরু করে না এরকম কিছু বললে আবার সরকারকে খুব ছোট করা হবে।
শিক্ষা, প্রাথমিক শিক্ষা কিন্তু খুব ব্যাপক একটা উদ্যোগ নিয়েছে। তারা মৃদু প্রতিবন্ধী যারা মাইল্ড ডিসেবিলিটি তাদেরকে স্কুলে নিচ্ছে। এবং এই গত কয়েকদিন আগে আমি একটা খুব পরিসংখ্যান নিলাম, সেখানে দেখলাম প্রায় 1,46,000 শিশু প্রাথমিক বিদ্যালয়গুলোতে আছে এবং মেইনস্ট্রিম স্কুলগুলোতে আছে, এবং তাদের জন্য এক্সট্রা কোনো টাকা পয়সা সরকারকে খুব খরচ করতে হয় না। আর সমাজ কল্যাণ মন্ত্রণালয় মনে করে আমরা এখান থেকে বিদেশে যাব, এখান থেকে আমরা অনেকগুলো ইনস্টিটিউশন তৈরি করব, এখানে আমাদের অনেক স্টাফ হবে, যেমন সমাজ অধিদপ্তরের স্টাফের কোনো শেষ নাই, তাদের অনেকের কাজও নাই। আবার বলবেন যে তাদের স্টাফ নাই, এই কথাই তারা বলবে। 20,000-এর উপরে, হ্যাঁ, এটা এখন প্রায় 26,000 হয়ে গেছে। 26,000, হ্যাঁ, 26,000 হয়ে গেছে। এগুলো কোনো দরকার নেই এত লোকের, কিন্তু এটা যদি শিক্ষা মন্ত্রণালয়কে দিয়ে দেয়, শিক্ষা মন্ত্রণালয় কিন্তু খুব ভালো ম্যানেজ করবে। এবং প্রাথমিক শিক্ষকদের কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে, তাদেরকে একটা ট্রেনিং, ঠিক বলবো না আমি, ওরিয়েন্টেশন, ট্রেনিং শব্দটা বলা ঠিক হবে না। আর একটা কথা বলে শেষ করবো, আমি এই বেশি যাব না। রিসেন্টলি সমাজ কল্যাণ মন্ত্রণালয় বিকল্প স্বাস্থ্য ব্যবস্থা প্রচলন করতে যাচ্ছে। তারা করেছে কি, ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের নামে ফিজিওথেরাপি সেন্টার করছে। 103টা ফিজিওথেরাপি সেন্টার তারা তৈরি করেছে। 103টাতে 3 জন ফিজিওথেরাপিস্ট নেই, বাকিগুলো নাই, একজনও নাই, এরা সবাই কোয়াক। এটা হলো প্রতিবন্ধী ফাউন্ডেশনের আওতায় যেটা পরিচালিত হয়। এবং এটাকে আবার সমস্ত সরকারকে বোঝানো হচ্ছে, যে মাননীয় প্রধানমন্ত্রীকে বোঝানো হচ্ছে যে এটা সমস্ত উপজেলায় হোক, প্রতিটা গ্রামে গ্রামে হোক, কোনো দরকার নেই তো। আপনার স্বাস্থ্য কমপ্লেক্স আছে প্রতিটা উপজেলায়, তার সাথে এটাকে আপনি করেন। আর ফিজিওথেরাপির একটা বৈশিষ্ট্য আছে, শর্ত আছে, এবং ইন্টারন্যাশনাল একটা কন্ডিশন আছে। ডক্টর ছাড়া আপনি ফিজিওথেরাপি দিতে পারবেন না, ডক্টরকে সাজেস্ট করতে হবে, ডক্টর আপনার প্রোগ্রেস দেখবে, ফিজিওথেরাপি দিবে। একটা তো ডক্টর নেই, এবং প্রতিবন্ধী ফাউন্ডেশনের কোনো ডক্টর নেই। রিসেন্টলি তারা ডক্টর নেওয়ার চেষ্টা করতেছে, 15,000 টাকা বেতন দিবে। সে আলোচনা আসবো। যে চ্যালেঞ্জ, অনেক ধন্যবাদ আলম ভাই, বিশেষ করে বাস্তবিক প্রেক্ষাপট চ্যালেঞ্জগুলো আপনি শুনেছেন তিনজনের কথা থেকেই। তো সেই দিক থেকে সায়েদ আব্দুল্লাহ, আপনার মূল্যায়ন বা কিভাবে আসলে কোথায় কাজ করা উচিত বলে, নিশ্চয়ই অনেকগুলো জায়গা আছে, আজকের এক টকশোতে আপনি সবগুলো হয়তো বা বুঝতেও পারবেন না অনেকগুলো জায়গা থেকে, কিন্তু কিছু জায়গায় এসেছে, বিশেষ করে এডুকেশন, যেটা মন্ত্রণালয় ভিত্তিক আসলে একটা জটিলতা আছে, এবং একসাথে স্বাস্থ্যর ক্ষেত্রে, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে নারী প্রতিবন্ধী ব্যক্তিদের যে বাধাগুলো আছে, এগুলো সলিউশন কিন্তু যেটা বলছেন যে আমাদের অ্যাকশন প্ল্যানে কিন্তু আছে, কোন মন্ত্রণালয় কিভাবে কাজ করবে। তো সেইটার জন্য আপনি যে পজিশনে আছেন, সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনার যদি সুযোগ হয়, সেখানে আপনি কি উদ্যোগ নেবেন এবং কিভাবে কাজ করা উচিত বলে আপনি মনে করেন? আমি আপনাকে শুরুতেই বলেছি যে এই প্রোগ্রামে এসে প্রত্যেকজন যখন কথা বলছেন আমাদের ভাই বোনেরা, আমি ক্রমাগত ঋদ্ধ হচ্ছি তাদের আলোচনা শুনে। এবং আমরা কিন্তু এমন কোনো পজিশন নাই যে ঠিক আছে আমরা এই পজিশনটা নিয়েছি, এটা কনক্রিট পজিশন, এই জায়গা থেকে নড়চড় হবে না, ব্যাপারটা এইরকম না। আমরা একটা জার্নি শুরু করেছি, কিছু উদ্যোগ নিয়ে জার্নিটা যখন শুরু করেছি, আলটিমেটলি এই জার্নির সারথি কারা? এই জার্নির সারথি তো আপা এবং ভাইরাই। সো তাদের মতামতটাকে নেওয়া এবং সেই মতামতটাকে ধরে নিয়ে কিভাবে আরও পারফেক্ট ওয়েতে ইমপ্লিমেন্ট করা যায় সেই দিকে আমাদের আগাতে হবে। যেমন এই জায়গায় আসার পরেই, যেমন আজকের এই প্রোগ্রামে আমি নিজেও কিন্তু একটা নতুন পার্সপেক্টিভ শিখলাম। লেটস সে যে বাংলাতে অনুবাদ করার সময় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলা হয়, ব্যক্তি বলা হয়, কিন্তু আমাদের প্রতিবন্ধী ভাইরা যারা আছেন তারা নিজেরাই বলছেন যে না, বিশেষ চাহিদা সম্পন্ন শব্দটা তাদের চোখে ব্যাপারটা পারফেক্ট ওয়ার্ড না, এটা অন্যরকম মিনিং থাকতে পারে। রেদার প্রতিবন্ধী ব্যক্তি শব্দটা যে এইটা কোনো ছোট করা টাইপ ওয়ার্ড না, বরং এইটা হলো একটা বাস্তবতা। বাস্তবতাটাকে যদি আমরা বাস্তবতা হিসেবে রিড করতে পারি, এটাতে যে কাউকে ছোট করা হয় না, এই যে একটা পার্সপেক্টিভ, দেখেন এই পার্সপেক্টিভটা আমি শিখতে পারলাম কিভাবে? ডেফিনেটলি আলোচনাটা করে। তার জন্যই আমাদের প্রধানমন্ত্রীও যে ব্যাপারটা খুবই চান কোনো কাজ করার সময়, এই যে আলোচনাটা করার জায়গা। দেখেন ওনার যদি মনে হতো যে কিছু একটা করব, নিজেই তো করে ফেলতে পারতেন, কিন্তু উনি কিন্তু অনেকগুলো মিনিস্ট্রিকে একসাথে ডেকেছেন, বেশ কিছু ব্যক্তিকে ইনক্লুড করেছেন প্রারম্ভিক আলোচনার জন্য। এবং আমি নিশ্চিত এরপরে এই কমিটিগুলো যখন আবার কাজ করা শুরু করবে, তখন দেখবেন যে বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিরা যারা আছেন, নিজেদের অধিকার নিয়ে কথা বলেন, তাদের কাছ থেকেও মতামতটা নেওয়া হবে। একদিনে হয়তো বা সব করা সম্ভব না, কিন্তু আপনাদের সাথে এই যে কথা বলার স্পেস হচ্ছে, এই ব্যাপারটা আমার মনে হয় যে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে, এই ব্যাপারটা থেমে যাবে না। তখন হয়তো বা আপনাদের একটা মতামত নিয়ে আমরাও, যেমন সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথা দেখবেন যে শিক্ষকদের সাথে কথা বলতে গেলে, বা শ্রমজীবী কারোর সাথে কথা বলতে গেলে, অথবা আমাদের কৃষক ভাইদের সাথে কথা বলতে গেলে, তাঁতিদের সাথে কথা বলতে গেলে, নারী
ইস্যুতে কথা বলতে গেলে সমাজের নানা লেয়ারে নানা ধরনের সমস্যা আছে। আমরা তো এখনও একটা ওয়েলফেয়ার স্টেটে পুরোপুরিভাবে যেতে পারিনি, আমাদের রিসোর্সও সীমিত, এই বাস্তবতাটাও আছে। সো আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের উন্নতি করার সেই স্কোপটা আছে আমরা জানি, এবং আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। অনেক জায়গায় এমন হতে পারে, অনেক জায়গায় শর্টকামিংস থাকতে পারে, অনেক জায়গায় ভুল হয়ে যেতে পারে, কিন্তু সেই ভুল হয়ে যাওয়ার পরে কি আমরা অ্যাডামেন্ট থাকবো নিজেদের পজিশনে, না আমরা যা করছি সেটাই ঠিক? তখন আমরা আমাদের আপার কাছে ফেরত যাব, তখন ভাইয়ের কাছে ফেরত যাব যে ভাই এই ব্যাপারটা বোধহয় এইরকম একটু হয়ে যাচ্ছে, সো আরেকটু ভালো কিভাবে করা যায়। হয়তো ভাই এই মুহূর্তে আমাদের করার এটা রিসোর্সটা নেই, আপনারাও তো এটা বুঝেন, তাহলে কিভাবে সামনের দিকে আমরা আগাতে পারি, চলেন আমরা সমন্বিত একটা উদ্যোগে আমরা পরিকল্পনাটা গ্রহণ করি। তাহলে দেখবেন ওই যে ছোট ছোট অপ্রাপ্তির জায়গাটা প্রত্যেকের যেটা আছে, অপ্রাপ্তির জায়গা থাকলেও দিন শেষে মনে হবে যে না, সবাই তো আমাদের ওন করছে, এই ফিলিংটা খুব বেশি মাত্রায় জরুরি। তো আমি আপনাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এই ব্যাপারে খুবই উদ্গ্রীব, এবং একই সাথে দেখবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নাম নিশ্চয়ই শুনেছেন। সেই ফাউন্ডেশন লিড করতে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী যিনি আছেন, উনি করাইল বস্তি থেকে বিভিন্ন জায়গায় উনি কিন্তু নিজে উদ্যোগটা নিয়েছেন। এমনকি ওনার মেয়েও কিন্তু ব্যারিস্টার জাইমা রহমান, উনাকেও কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করতে দেখা গেছে, এমনকি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অধিকার নিয়ে বেশ কিছু সেমিনার থেকে শুরু করে কিভাবে কাজ করা যায়, মানে ওনার ফ্যামিলিও কিন্তু এই ওয়েলফেয়ার টাইপ চিন্তা ভাবনার ভেতরে মানে অ্যাকোমোডেটেড। এবং আমি বিশ্বাস করি সামনের দিনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যারা আছেন নিশ্চয়ই আমাদের কথাবার্তা শুনে বুঝতে পারছেন যে আমাদের উপরে কমন কিছু ডিরেকশন আছে, তা না হলে অনেক খাপসারা কথাবার্তার দিকে কিন্তু আমরা যেতে পারতাম। কিন্তু ভাইরা যখন একটা কথা বলছেন, এই ব্যাপারটাকে কিন্তু আমরা সাধুবাদ জানাচ্ছি। বরং এরকম করলে তো ভালো করা যায়। আপা যখন গণপরিবহনের কথা বলছেন, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, আমাদের গভর্নমেন্ট আকারে, আমাদের গভর্নমেন্ট হিসেবে বোধহয় এই ব্যাপারটা চিন্তা ভাবনা করা যায়। নিশ্চয়ই এই যে আমাদের ওয়ে অফ থিঙ্কিং অ্যাজ এ গভর্নমেন্ট, এই জায়গাটাতেও দেখবেন একটা কিন্তু পরিবর্তনটা চলে এসেছে। দুইটা বিষয় বলবো। একটা বিষয় হলো আপনি যে বিষয়টা বলে রিসোর্সের যে জায়গাটা, সবসময় রিসোর্স কম্পিটিটিভ থাকে, কিন্তু সেখানে আপনারা কিভাবে এটাকে প্রায়োরিটি দিবেন সেই প্রত্যাশা অবশ্যই থাকবে। কারণ অবশ্যই আমরা সেই চেষ্টাটা ক্রমাগত করে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়। আপনি ঘর থেকে বের হলে কিন্তু বৈষম্যের শিকার হয়। যোগাযোগের উদাহরণ আপনি পেয়েছেন। আরেকটা হলো আপনি যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী এবং তার যে পরিবার, তাদের মধ্যে কিন্তু প্রতিবন্ধিতা বিষয়ে কিন্তু যথেষ্ট সেন্সিটিভিটি আছে, কিন্তু পুরো সমাজকে চেঞ্জ করতে হলে অধিকারের জায়গা থেকে পুরো সোসাইটিকে, বিশেষ করে সরকারের যে অ্যাপারেটাস আছে যেটা বলার চেষ্টা করছেন সাইদুল ভাই, সেখানেও কিন্তু চেঞ্জ করতে হবে। অবশ্যই আমাদের আমলাতান্ত্রিক জায়গাতে সেই ব্যাপারটা চেঞ্জ করতে হবে, এমনকি বিভিন্ন জায়গায় ওই কারণে কিন্তু আমি সরাসরি ক্রিটিকই করলাম। কিছুদিন আগের কথাই বললেন, আমি জানি না যে এক্স্যাক্টলি কোন সময়ে, কিন্তু আপনাদের অধিকারটাকে যদি সাদকায়ে জারিয়া টাইপ চিন্তা করে, আমি নিজে বিং এ পার্ট অফ দিস গভর্নমেন্ট, হয়তোবা সেটা আগের হতে পারে, বেশ কিছুদিন আগের হতে পারে, কিন্তু আমার কাছে আইডিয়াটা পছন্দ হয় না। আমার কাছে মনে হচ্ছে না, এটা সদগায়ে জারিয়া টাইপ ব্যাপার না, এটা অ্যাজ অফ রাইট, এটা পাওয়াটা জরুরি, কিন্তু এটা প্রেক্ষাপট থাকতে হবে। একটা বিরতিতে যাব। অনেক ধন্যবাদ, আপনি অনেকগুলো বিষয় এনেছেন এবং আপনার সরকার এবং আপনার ব্যক্তিগতভাবে এখানে কাজ করার যে আগ্রহ অধিকার ভিত্তিক, সেটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তো আমরা আলোচনার খুব শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা খুব ছোট করে সবার থেকে বক্তব্য নিব। প্রথমে আলম ভাইকে দিয়ে শুরু করতে চাই। যে আলোচনা হলো এবং যেই আকাঙ্ক্ষা প্রত্যাশা জায়গা শুরু হয়েছে, সেই দিক থেকে এই সরকারের আপনার দৃষ্টিকোণ বিবেচনায় বা আপনার দৃষ্টিতে ইমিডিয়েট এবং শর্ট টার্ম এবং ইমিডিয়েট বলেন, মিড টার্ম এবং লং টার্ম, কোন প্ল্যানগুলো আসলে সরকার নেওয়া উচিত বলে আপনি মনে করেন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে? আমি ব্যক্তিগতভাবে সরকারের লোক না, কিন্তু বিগত কয়েকটি সরকারের সাথে কাজ করার আমার অভিজ্ঞতা আছে। কোনো সরকারের সাথে কাজ করি নাই, আমি নাই, এমন সরকার নাই। এই সরকারের শুরুটা আমি প্রথমেই বলেছি, আমাকে মুগ্ধ করেছে। আমি খুব আশাবাদী হয়েছি যে একজন প্রতিবন্ধী মানুষ হিসাবে ইলেকশন ম্যানিফেস্টো দৌড়ে কাজ করে এটা কিন্তু খুব দেখা যায়নি। এই পরিপ্রেক্ষিতে আমরা যারা আমাদের মাননীয় সহকারীর জন্য জানা দরকার যে আমরা প্রতিবন্ধী নিয়ে যারা সংগঠনগুলো আছে, আমরাও বসে নাই। গত 17 তারিখেই ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে, বিএনপি ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে আমাদের সারাদিনের একটা ওয়ার্কশপ ছিল। সেখানে প্রায় 40 জনের উপরে এটা সবাই ছিলেন। প্রতিবন্ধী ব্যক্তি বসে অ্যাকশন প্ল্যান তৈরি করার চেষ্টা করছে যে ইলেকশন ম্যানিফেস্টো অনুযায়ী তো সরকার যাবে, এটাই স্বাভাবিক এবং সেটাই হওয়া উচিত। এবং ইলেকশন ম্যানিফেস্টোটির সাথে আমাদের প্রচুর কন্ট্রিবিউশন আছে, তখন আমাদের কোনো এটার সাথে দ্বিমত নাই। এই ইলেকশন ম্যানিফেস্টোকে কীভাবে বাস্তবায়ন করতে পারে সেখানে প্রতিবন্ধী মানুষের মতামতটা জানা দরকার। সেটা কিন্তু আমরা কাজ শুরু করেছি। আমরা মনে হয় যে খুব তাড়াতাড়ি একটা রিপোর্ট সরকারকে দিতে পারবো, এবং সেটা আমাদের একটা ডকুমেন্ট আপনাদেরকে আমরা দিব, যেখান থেকে আপনারা
দেখতে পারেন যে আমরা কিভাবে দেখছি আপনাদের ইলেকশন ম্যানিফেস্টোকে। আমি কয়েকদিন আগে নাম বলবো কিনা জানি না, মন্ত্রণালয়ের বলা ঠিক হবে কিনা, আমি বলেই ফেলি আইসিটি মন্ত্রণালয়ের সাথে আমি দীর্ঘদিন কাজ করি। আমি বললাম যে এই নেক্সট বাজেটে মাত্র 5 কোটি টাকা রাখেন, তার অন্তত 5,000 প্রতিবন্ধী মানুষ প্রশিক্ষণ পাবে আইসিটিতে। টাকা তো নাই। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 5 কোটি টাকা দিতে কোনো দ্বিধা করবে এরকম কথা কিন্তু কখনো শুনিনি আমরা। এই জায়গাগুলো থেকে এই মন্ত্রণালয়গুলো একটু ওদের চাপ দেওয়া না, ওরিয়েন্টেশন দেওয়া, যে নাই শব্দটা না বলে তোমাদের যা আছে তার মধ্যে থেকে প্রতিবন্ধী মানুষের জন্য কিছুটা করো। অনেক ধন্যবাদ, চমৎকার ভাই বলেছেন। একই প্রশ্ন সাইদুল ভাই আপনার জন্য, এই সরকারের এই স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন এই কোন কোন বিষয়গুলো প্রাধিকার হিসেবে আসা প্রয়োজন? এই সরকারকে সহযোগিতা করি, এটা একটা প্রত্যাশা থাকবে আমাদের। দ্বিতীয়ত হইল যে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে ফোকাল পার্সনটা তৈরি করা দরকার। বিভিন্ন মন্ত্রণালয় যাতে আমাদের নিয়ে বা প্রতিবন্ধী মানুষদের নিয়ে যাতে দায়িত্ব পালন করে, সেই বিষয়টা নিশ্চিত করা দরকার। যেটা আলম ভাই বারবার বলার চেষ্টা করেছেন যে রুলস অফ বিজনেস সেটা পরিবর্তনের মাধ্যমে হোক, নির্দেশনা দিয়ে হোক, প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়ে হোক, এই ফোকাল পার্সনটা তৈরি করা দরকার। দ্বিতীয়ত বলবো যে আমাদের যে বড় বড় মেডিকেল সেন্টারগুলো আছে, সেই মেডিকেল সেন্টারগুলোতে যাতে একটা কর্নার তৈরি হয়, যাতে প্রতিবন্ধী মানুষেরা যে সহজে ওখান থেকে চিকিৎসার সেবা পেতে পারে। প্রতিবন্ধী মানুষেরা যে ভাতাটা পেয়ে থাকে, আমার প্রত্যাশা এই ভাতাটা যাতে একটা সম্মানজনক পর্যায়ে ন্যূনতম 5,000 টাকা অন্তত যাতে করা হয়। এবছর হয়তো করা গেল না, বাজেট হয়ে গেছে, অন্তত পরবর্তী বছরগুলোতে আমাদের যিনি এখানে উপস্থিত আছেন ওনার মাধ্যমে রিকোয়েস্টটা করতে চাই যেন এই ভাতাটা যাতে বৃদ্ধি করা হয়। কারণ প্রতিবন্ধী মানুষেরা অসুস্থ থাকে, তাদের মেডিসিন ব্যবহার করতে হয়, তাদের যাতায়াত খরচা অনেক বেশি, তারা অনেক সময় ফ্যামিলি অধিকার থেকে বঞ্চিত হয়। সুতরাং তাদের ভাতাটা যদি একটু নিরাপত্তামূলক হয় তাহলে তাদের সমাজে বাড়বে, সম্মান বাড়বে। আর পাশাপাশি বলতে চাই যেটা, যে সরকার যে প্রকল্পগুলো গ্রহণ করছে, প্ল্যানিংগুলো করছে, সে প্ল্যানিংয়ে এবং প্রকল্পগুলোতে যাতে প্রতিবন্ধী মানুষের পার্টিসিপেশনটা রাখা হয়। মিষ্টি আপা, আপনার কাছে একই প্রশ্ন থাকলো, কি চান আসলে সরকারের কি করা উচিত? বাজেট রিভিউ যখন হবে তখন প্রতিবন্ধিতা ইস্যুতে কিছু রিভিশনের দরকার হবে। যেমন আমাদের দেশের প্রতিবন্ধী মানুষ যারা বিভিন্ন ধরনের এইড ইউজ করেন সেটা কিন্তু ইম্পোর্টেড। তো আমাদের সার্কুলার আছে যে যদি ব্যক্তি ইম্পোর্ট করে তাহলে তাকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু একজন প্রতিবন্ধী মানুষের পক্ষে, ধরেন আমার একটা ইলেকট্রিক হুইল চেয়ার লাগবে, আমি বিদেশ থেকে ইম্পোর্ট নিজে করতে পারবো না, আমার কোনো একটা এজেন্সির মাধ্যমে করতে হবে, ব্যবসায়িক এলসির মাধ্যমে। হ্যাঁ, তো এখন হলো যে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যখন আমাকে হেল্প করবে তখন তাকে ট্যাক্স দিতে হবে, তার মানে ওর জিনিসটা বেড়ে গেল। তো এই বাজেটের এই জায়গাগুলোতে হয়তো কিছুটা লাগবে। তখন সাইদ আব্দুল্লাহ ভাইকে আমি বলবো যে এই রিভিউয়ের সময় যেন অ্যাটলিস্ট আমাদের একটা গ্রুপের সাথে এটা কনসাল্ট করা হয় যে কোন কোন জায়গায় রিভিশনটা দরকার আছে। আমি বলছিলাম যে আমাদের ইনকাম যেটা হয় তার চেয়ে আমাদের খরচ বেশি, তার মানে আমার ইনকাম ট্যাক্সের সীমাটাও বাড়াতে হবে। আমাদের ইউএনসিআরপিটিতে যেটিতে আমরা সাইন এবং রেটিফাই করেছি, সরকার কিন্তু বাধ্য যেটা রিপোর্ট দিতে হবে। তো অনেকগুলো রিপোর্ট পেন্ডিং আছে, পিছনের সরকার যেহেতু এই ইস্যুতে খুব বেশি আগাতে পারেনি, রিপোর্টগুলো হয়নি, সুতরাং আমাদের বিএনপি সরকারের কাঁধে কিন্তু এটা আসবে যে 29 সালে আমাদের 5টা রিপোর্ট একসাথে জমা দিতে হবে। 8টা। তো এই 8টা রিপোর্টের কাজ কিন্তু আমরা যদি এই 2026-এ শুরু করতে না পারি তাহলে এটা একটা বড় বোঝা হয়ে যাবে। এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রাথমিক কাজ ছিল যে প্রতিবন্ধী ব্যক্তিদের যে ছোট ছোট সংগঠনগুলো আছে এদেরকে আর্থিক সহায়তার মাধ্যমে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ আছে। সেই কাজটা যেন শুরু হয়। আমরা প্রতিবন্ধী নারীদেরকে নিয়ে কাজ করি, প্রতিবন্ধী নারীরা সবচেয়ে ভালনারেবল পজিশনে আছে, সুতরাং তাদের কে আমরা মেইন স্ট্রিমিংয়ে আনার জন্য আমার যতগুলো অধিদপ্তর আছে, যুব, উন্নয়ন, ক্রীড়া এবং আরও যারা আছে, সমন্বিত উদ্যোগ নিতে হবে যেন তারা তাদের স্কিল ডেভেলপ করে দাঁড়িয়ে যায়। আমাদের ক্ষুদ্র পরিসরে আমরা প্রায় গত বছরে 450 প্রতিবন্ধী নারীকে নিজেকে দাঁড় করাই দিয়েছি। এক বছরে 450 নারী যদি একটি বেসরকারি প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে, সরকারের পক্ষে হাজার হাজার সম্ভব। উদ্যোগ প্রয়োজন। অনেক ধন্যবাদ, এবং আমরা জেনে খুশি হয়েছি এত চমৎকার একটা উদ্যোগ আপনার প্রতিষ্ঠান নিয়েছে। যে রিকমেন্ডেশনগুলো এসেছে, সাইদ আব্দুল্লাহ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে
আপনি কিভাবে মনে করছেন কি কি উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন এবং নিতে পারবেন, এবং একই সাথে কিভাবে আমাদের সাথে সমন্বয় করে এই কাজগুলো আগাবো আমরা? সবার আগে বলি যে লাস্টের রাউন্ডে যে রেকমেন্ডেশনগুলো এসেছে প্রত্যেকটাতে আমি ওয়েলকাম করি এবং আমি যে কথাটা বলতে পারি যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষায়িত যে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে যাতে করে তাদেরকে কর্মসংস্থানের দিকে নিয়ে যাওয়া যায়, এই ব্যাপারটা আমার নিজেরও যেহেতু ব্যক্তিগত সেক্টরও কর্মসংস্থানের ইস্যুটা, এবং আমার নিজস্ব কিছু পরিকল্পনাও আছে সেই জায়গাতে আমাদের প্রতিবন্ধী ব্যক্তি থেকে শুরু করে যাদের স্পেশাল কিছু সাপোর্ট দরকার তাদের জন্য আমার কিছু স্পেশালাইজড পরিকল্পনা আছে, হয়তো সময়ের সাথে সাথে সেই ব্যাপারটা আমরা উপস্থাপন করতে পারবো। এবং তাদের জন্য তো সব কাজে তারা যেতে পারবে না, তাহলে যে কাজগুলোর জন্য তারা ফিট করবে সেই জায়গাতে তাদেরকে স্পেশালাইজড ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এবং তাদের যে ওয়ার্ক প্লেসটা সেটা তাদের চলাফেরা এবং অ্যাক্সেসিবিলিটির জন্য ফ্রেন্ডলি কিনা সেই ব্যাপারটা নিশ্চিত করে তাদেরকে আমরা কি চাই। আমরা কিন্তু কখনোই মনে করি না যে তাদের বিশেষ চাহিদা দরকার। আমরা চাহিদা মানে ওই যে সেন্সে প্রিভিলেজ আকারে মানুষ মনে করে যে দয়ার দান দেওয়া হবে, এইটা না। আমরা যেটা চাই তারাও যাতে মনে করতে পারে এই সমাজের মেইন ওয়ার্কফোর্সের তারাও একটা অংশ, অর্থাৎ মানসিকভাবেও যাতে হীনমন্যতা তৈরি না হয় সেই ব্যবস্থার দিকে আমার অবশ্যই বিশেষ একটা নজর থাকবে। তারপরে অ্যাক্সেসিবিলিটির দিকে যে কথাটা হলো বিভিন্ন লেয়ারে, সেই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার হলো স্টেক হোল্ডার কনসালটেন্সি যে ব্যাপারটা আছে, বিভিন্ন লেয়ারে যখন আলাপ আলোচনাটা হয় আমার ব্যক্তিগত চাওয়া পাওয়া থাকবে তাদেরকেই যদি আমরা ইনক্লুসিভ হিসেবে রাখতে পারি, তাদের মতামতটা যদি নিতে পারি, আমার মনে হয় তাদের ওই সমস্যাগুলো আরও ভালো মতো উঠে আসতে পারে। আর সরকার অবশ্যই মানবিক দৃষ্টিতে এই ব্যাপারটা যেমন অ্যাড্রেস করতে হবে, অ্যাট দ্য সেম টাইম সমাজের বিভিন্ন লেয়ারে এই বার্তাটা পৌঁছে দেয় যে শুধুমাত্র সরকারি নিজে তৎপর, ব্যাপারটা এইরকম না। এনজিও থেকে শুরু করে এমনকি গণমাধ্যমেরও খুব বড় একটা ভূমিকা আছে। যেমন আমি জীবনে ব্যক্তিগতভাবে এই ক্ষুদ্র জীবনে অনেক টক শো করেছি, অনেক, বাট আজকের এই শোটা আমার কাছে খুবই স্পেশাল একটা শো হিসেবে থাকবে। তার কারণ এইটা আপনি যদি মনে করেন যে শুধু একটা টক শো ছিল, আমি এত ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করব না, বরং এই জায়গাতে বসে থেকে আমি মনে করি যে আমার অনেক দৃষ্টিভঙ্গি চেঞ্জ হওয়ার মতো অনেক উপলক্ষ তৈরি হয়েছে। তারা এত ইনসাইটফুল কথা বলেছেন, তাদের কথা শুনে আমারও মনে হয়েছে এইভাবেও তো ভাবা যায়। কাজেই এই সেশনটাকে আমি আসলে মেয়ের একটা টক শো হিসেবে না, বরং আমি মনে করি এটাও কিন্তু একটা যে নিজেদের মত বিনিময়ের যে একটা সভাটা সেটা হিসেবেও চিন্তা করতে চাই। অ্যান্ড অ্যাজ এ পার্ট অফ দিস গভর্নমেন্ট আমি এই বার্তাগুলো যখন আমি শুনেছি, এই বার্তাগুলো অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেয়ার করব, এবং যাতে করে এই বাংলাদেশটা সত্যিকার অর্থে ইনক্লুসিভ হয়। অনেক ধন্যবাদ। আমরা সেটাই চাই, আমরা কিন্তু আলাদা কিছু চাই না। আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা যারা আছি তারা কিন্তু এটাই চাই, আমি বাইরে যেতে চাই, আমি পড়াশোনা করতে, যে কথাটা আগেও বলেছি। তবে যেই অভিজ্ঞতা আপনি শেয়ার করেছেন, আপনি নিজে জানতে পেরেছেন, প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবেন। প্রিয় দর্শক, আলোচনা করছিলাম নতুন সরকার ও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিয়ে একটা বিশেষ টক শো আয়োজনে। আমাদের সাথে সম্মানিত আলোচকবৃন্দ বিভিন্ন বিষয় তুলে এনেছেন। তবে যেই বিষয়টিতে আমি শেষ করতে চাই সেখানে হলো প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, মানবাধিকার। তাদের যে চাহিদা আছে সেটা কিন্তু অন্য অপ্রতিবন্ধী ব্যক্তিদের তুলনায় আলাদা কিছু নয়, সেই বিষয়টা এখানে উঠে এসেছে। তো সেইটা নিশ্চিত করতে হলে আমাদের যে কাজটা করা প্রয়োজন সেটা হলো সমন্বিত প্রয়াস এবং আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সরকার থেকে যিনি এখানে এসেছেন এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার কর্মী যারা আছেন তারা একটি কথাই সবচেয়ে গুরুত্ব দিয়ে বলেছেন, সেটা হলো তারা আলাদা কিছু চায় না। তাদের জীবন ধারণের জন্য যে চাহিদাগুলো প্রয়োজন সাধারণ অন্যান্য অপ্রতিবন্ধী ব্যক্তি মানুষের মতো, তারা সেইভাবে বসবাস করতে চায়, আমাদের সমাজে অংশগ্রহণ করতে চায়। সমাজ এবং রাষ্ট্র সেই সুযোগগুলো তৈরি করে দেবে, সেই প্রত্যাশা আমাদের সকলেরই। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন। সঙ্গে নেক্সাস টিভির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।